সৃষ্টি অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো। বরাবরের মতো আমরা আজকে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের জৈব অ্যাসিড সম্পর্কে আলোচনা করব। আমরা জৈব অ্যাসিড 3টি ক্লাসে বিভক্ত করে নিয়েছি। আজকে প্রথম ক্লাস এবং আমরা একের পর এক আলোচনা করে যাই। প্রথমে আমাদের জানতে হবে জৈব অ্যাসিড কাকে বলে বা জৈব অ্যাসিড কি। সেখানে বলা হয়েছে হাইড্রোজেন, অ্যালকাইল অথবা অ্যারাইল এই মূলকের সাথে যদি COOH মূলক যুক্ত থাকে তবে তাকে বলা হয় জৈব অ্যাসিড। তার মানে অ্যালকাইল, অ্যারাইল অথবা হাইড্রোজেন পরমাণুর সাথে কার্বক্সিলিক মূলক বা COOH মূলক যুক্ত হলে যে অ্যাসিড বা যে পদার্থ উৎপন্ন করে তাকে বলা হয় জৈব অ্যাসিড। আমরা জৈব অ্যাসিডকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। প্রথমে আসি গঠন অনুযায়ী জৈব অ্যাসিডকে কয় ভাগে ভাগ করা যায়। গঠন অনুযায়ী জৈব অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা যায়। একটির নাম হচ্ছে অ্যারোমেটিক জৈব অ্যাসিড, অপরটির নাম হচ্ছে এলিফ্যাটিক জৈব অ্যাসিড। যেমন COOH এর সাথে যদি আমরা একটি অ্যালকাইল মূলক যুক্ত করি, অ্যালকাইল মূলক অর্থাৎ CH3COOH, এটি এলিফ্যাটিক বা অ্যালকাইল মূলক যুক্ত হওয়ার কারণে এই অ্যাসিডটি হচ্ছে এলিফ্যাটিক জৈব অ্যাসিড। অপরদিকে আমরা যদি একটি অ্যারোমেটিক যৌগ নেই অথবা অ্যারাইল মূলকের কথা যদি বলি, এই অ্যারাইল মূলকের সাথে যদি একটি COOH মূলক যুক্ত থাকে তাকে বলা হয় অ্যারোমেটিক জৈব অ্যাসিড। তার মানে জৈব অ্যাসিড প্রথমে গঠন অনুযায়ী দুই প্রকার, একটি হচ্ছে অ্যারোমেটিক, অপরটির নাম হচ্ছে এলিফ্যাটিক জৈব অ্যাসিড। তারপরে চলে যাই আমরা OH মূলকের সংখ্যার উপর জৈব অ্যাসিডকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগের নাম হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড। মনোকার্বক্সিলিক অ্যাসিড আমরা এর আগে অনেক প্রকারভেদ পড়ে আসছি। মনো তার মানে এক, যে জৈব অ্যাসিডের সাথে একটি মাত্র COOH কার্যকরীমূলক অথবা ওয়াইক অ্যাসিড যুক্ত থাকে তাকে বলা হয় মনোকার্বক্সিলিক অ্যাসিড। যেমন HCOOH মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, অথবা CH3COOH ইথানোইক অ্যাসিড। তার মানে একটি জৈব অ্যাসিড মূলক যুক্ত থাকার কারণে উক্ত যৌগকে বলা হয়েছে মনোকার্বক্সিলিক অ্যাসিড। তারপরে আসি ডাইকার্বক্সিলিক অ্যাসিড। যদি কোনো জৈব যৌগে দুটি COOH মূলক বিদ্যমান থাকে, তার মানে যে জৈব অ্যাসিডে বন্ড COOH মূলকের সংখ্যা দুইটি হয় তাকেই বলা হয় ডাইকার্বক্সিলিক অ্যাসিড। যেমন আমরা অক্সালিক অ্যাসিডের সংকেত লিখতে পারি COOH, আরেকটা হচ্ছে COOH, অক্সালিক অ্যাসিড। অপরদিকে COOH CH2COOH ম্যালোনিক অ্যাসিড। এভাবে দুইটি বন্ড COOH মূলক থাকার কারণে এই যৌগে দুইটি OH মূলক COOH মূলক, এই যৌগেও দুটি বন্ড COOH মূলক থাকার কারণে একে বলা হয় ডাইকার্বক্সিলিক অ্যাসিড। আবার 3 নাম্বার হচ্ছে পলিকার্বক্সিলিক অ্যাসিড। পলি কথার অর্থ আমরা আগে শিখেছি, পলি কথার অর্থ হচ্ছে বহু। তার মানে যে জৈব অ্যাসিডে দুইয়ের বেশি কার্বক্সিলিক মূলক অথবা বন্ড COOH মূলক বিদ্যমান থাকে তাকে বলা হয় পলিকার্বক্সিলিক অ্যাসিড। যেমন আমরা ম্যালোনিক অ্যাসিডের কথা যদি চিন্তা করি, একটি বেনজিন চক্রে 6টি হাইড্রোজেন পরমাণু যদি 6টি
সি উ উ এইচ, 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 সি উ উ এইচ। তার মানে 6টি জৈব অ্যাসিডমূলক বিদ্যমান, এই জন্য এটিকে বলা হয়েছে পলিকার্বক্সিলিক অ্যাসিড। এরপর আমরা চলে যাই, এগুলো মূলত অবজেক্টিভ বা টিক চিহ্নের জন্য, এগুলো পরীক্ষায় রচনামূলকে তেমন আসে না। আমাদের টিক চিহ্নেতে আসে নিচের কোনটি পলিকার্বক্সিলিক অ্যাসিড, নিচের কোনটি ডাইকার্বক্সিলিক অ্যাসিড, বা নাম ধরেও আসতে পারে যে কোনটি ম্যালেটিক অ্যাসিড, কোনটি টার্টারিক অ্যাসিড ইত্যাদি। এইভাবে আমাদের পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে টিক চিহ্নেতে। এখন যেটি রচনামূলক আসে, মানে রচনামূলক প্রশ্ন আসে, সেটা নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে জৈব অ্যাসিডকে প্রস্তুত করা যায়। জৈব অ্যাসিড অনেকভাবেই প্রস্তুত করা যায়। আমরা এখানে বই অনুযায়ী, মানে কবির স্যারের বইয়ে 3টি পদ্ধতি আছে, বিধায় আমি এই 3টি পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথম পদ্ধতি আমরা অনেক আগেই শিখেছি, তারপরেও আমরা একটু শুধু আলোচনা করি। সেখানে বলা হয়েছে যে অ্যালকোহল OH অথবা CH2 অ্যালকোহল অথবা অ্যালডিহাইডের জারণে আমরা জৈব অ্যাসিড উৎপন্ন করতে পারি। অ্যালকোহল বা অ্যালডিহাইডের জারণ করতে গেলে প্রথমে পটাশিয়াম K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, এই দুটি যৌগের মিশ্রণ একত্রিত করলে এখানে উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট Cr2SO4 প্লাস পানি, এবং আরও উৎপন্ন হবে জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেন অ্যালকোহল বা অ্যালডিহাইডকে জারিত করলেই, এই জার্মান অক্সিজেন দ্বারা অ্যালকোহল বা অ্যালডিহাইডকে জারিত করলেই জৈব অ্যাসিড উৎপন্ন করবে। যেমন আমরা একটি উদাহরণ দিতে পারি, CH3CH2OH, এটা হচ্ছে ইথানল। একে যদি আমরা এই ক্রোমিয়াম, পটাশিয়াম ক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করি, মানে জারণ বিক্রিয়া, তাহলে দেখা যায় প্রথম জারণে আমাদের অ্যালডিহাইড উৎপন্ন করবে CH3CHO প্লাস এখনো পানি উৎপন্ন করবে, এবং পরবর্তীতে এইটাকে পুনরায় যদি আবার জারণ করা হয়, তার মানে ওই একই প্রভাবকের উপস্থিতিতে, পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে দ্বিতীয় জারণে জৈব অ্যাসিড উৎপন্ন করবে CH3COOH। অর্থাৎ যদি আমরা অ্যালকোহলকে জারিত করি, তাহলে পরপর 2বার জারিত করলে আমাদের জৈব অ্যাসিড উৎপন্ন করবে, আর অ্যালডিহাইডকে জারিত করলে প্রথম জারণে আমাদের জৈব অ্যাসিড উৎপন্ন করবে। দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে আমরা নাইট্রাইল থেকেও জৈব অ্যাসিড উৎপন্ন করতে পারি। এক্ষেত্রে আমাদের অ্যালকাইল হ্যালাইড RX এর সাথে পটাশিয়াম সায়ানাইড এর বিক্রিয়ায় প্রথমে উৎপন্ন হবে পটাশিয়াম হ্যালাইড প্লাস অ্যালকাইল সায়ানাইড। সেই অ্যালকাইল সায়ানাইডকে, এই অ্যালকাইল সায়ানাইডকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, তার মানে পানির উপস্থিতিতে বিক্রিয়া করা হয় H2O, আর্দ্র বিশ্লেষণ করলে সেখান থেকে আমাদের উৎপন্ন হবে জৈব অ্যাসিড, তার মানে RCOOH। এটা হচ্ছে সূত্র। এখন আমরা দেখি কিভাবে উৎপন্ন করা হয়। যেমন CH3Cl মিথাইল ক্লোরাইড এর সাথে পটাশিয়াম সায়ানাইড যোগ করলে প্রথমে আমাদের উৎপন্ন করবে CH3CN মিথাইল সায়ানাইড, এবং পরবর্তী থেকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় সালফিউরিক অ্যাসিড এবং পানির উপস্থিতিতে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, সেই ক্ষেত্রে উৎপন্ন করবে CH3COOH প্লাস NH4 প্লাস আয়ন। এক্ষেত্রে মূলত হ্যালাইড আয়ন হয়। আমরা এখানে যে
হ্যালোজেন পরমাণু দেখেছিলাম, সেই হ্যালোজেন পরমাণুটি এখানে চলে আসে Cl, তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। তার মানে পরিষ্কার কথায় যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারবো অ্যালকাইল হ্যালাইডকে পটাশিয়াম সায়ানাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে অ্যালকাইল সায়ানাইড উৎপন্ন হবে, যাকে আর্দ্র বিশ্লেষণ করলে জৈব অ্যাসিড পাওয়া যাবে। এখানেও আমাদের লক্ষ্য করতে হবে যে কার্বন সংখ্যা এখানে ছিল একটি, কিন্তু পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়ায় কার্বন সংখ্যা একটি বেড়ে গেছে, এখানে 1+1 দুইটি হয়েছে। তার পরবর্তীতে কিন্তু কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এভাবে আমরা যে কোনো জৈব অ্যাসিড উৎপন্ন করতে পারবো, কিন্তু মনে রাখতে হবে যে জৈব অ্যাসিড উৎপন্ন করতে চাই তার চেয়ে একটি কম সংখ্যক অ্যালকাইল হ্যালাইড আমাদের নিতে হবে। আমরা ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করছি বিধায় আমাদের নিতে হয়েছে মিথাইল ক্লোরাইড, কিন্তু বিউটানোয়িক অ্যাসিড উৎপন্ন করতে চাইলে আমাদের এখানে নিতে হবে প্রোপাইল ক্লোরাইড। এর পরবর্তীতে আসি গ্রিনার্ড বিকারক থেকে কিভাবে জৈব অ্যাসিড উৎপন্ন করা হয়। আমরা পূর্বেই জেনে এসেছি গ্রিনার্ড বিকারক কিভাবে উৎপন্ন করা হয়। সেখানে বলা হয়েছে মিথাইল আয়োডাইড মানে অ্যালকাইল হ্যালাইড এর সাথে যদি ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া করা হয় তবে CH3MgI মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড উৎপন্ন হবে। এই মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড বা গ্রিনার্ড বিকারকের সাথে যদি শুষ্ক বরফ মানে কার্বন ডাই অক্সাইড দেওয়া হয় তবে একটি অস্থায়ী যৌগ উৎপন্ন করবে। অস্থায়ী যৌগটি হবে CH3CH এবং দুইটি কার্বনের একটি এখানে আরেকটি এইখানে, বাকি ম্যাগনেসিয়াম আয়োডাইড। এই অস্থায়ী যৌগটি পরবর্তীতে আর্দ্র বিশ্লেষণ ঘটবে, পানির উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করে জৈব অ্যাসিড উৎপন্ন করবে। CH3COOH প্লাস ম্যাগনেসিয়াম OH সাথে আয়োডিন, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আয়োডাইড উৎপন্ন হবে। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডকে ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করলে গ্রিনার্ড বিকারক উৎপন্ন হবে এবং সেই গ্রিনার্ড বিকারে শুষ্ক বরফ রাখলে পরে অস্থায়ী যৌগ উৎপন্ন করবে, যা আর্দ্র বিশ্লেষিত হয়ে জৈব অ্যাসিড উৎপন্ন করবে। অত্যন্ত সহজ বিক্রিয়াটি। পরবর্তীতে আমরা চলে যাই জৈব অ্যাসিডের ধর্ম। আমরা যেহেতু বলতেছি এটি জৈব অ্যাসিড তাহলে নিশ্চয়ই এটি অম্ল ধর্ম, অম্ল থেকে আমরা অ্যাসিডিটি বা অ্যাসিড সম্পর্কে ধারণা পাই। এখন প্রশ্ন হচ্ছে যে এটি অম্ল ধর্ম প্রদর্শন করে কেন? CH3 আমি সংক্ষেপে লিখি RCOH। এখান থেকে দেখা যায় যে এটা যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে পানিকে একটি প্রোটন দান করে, এখানকার একটি প্রোটন পানিকে দান করে, দান করার পর হাইড্রোজেন আয়ন H3O প্লাস RCW মাইনাস মানে কার্বক্সিলেট আয়ন উৎপন্ন করে। যেহেতু জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড পানিকে প্রোটন দান করে, সুতরাং এটি অ্যাসিড হিসাবে ক্রিয়া করে। কারণ আমরা অনেক আগে প্রোটনীয় মতবাদে শিখে আসছি প্রোটন দাতা মানেই অ্যাসিড। যেহেতু এই পদার্থটি প্রোটন দান করতে পারে, কাকে দান করছে? পানিকে। যেহেতু প্রোটন দান করতে পারে সুতরাং জৈব অ্যাসিড একটি অ্যাসিড। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এই অ্যাসিডের আবার শক্তিমাত্রা আছে। আমরা এর আগে যখন অজৈব যৌগ পড়েছিলাম সেখানে কিন্তু আমরা শিখেছিলাম সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই দুইটার মধ্যে এইটা শক্তিশালী বেশি। তার মানে এটার জারণ মান +6 ছিল, এটার জারণ মান ছিল কত? +5। যার জারণ মান বেশি ছিল তার সেই অ্যাসিডটি বেশি শক্তিশালী। কিন্তু জৈব অ্যাসিডের ক্ষেত্রেও এরকম কিছু নিয়ম আছে। আমরা দেখি কোন জৈব অ্যাসিড বেশি শক্তিশালী। যে জৈব অ্যাসিড বেশি শক্তিশালী সেটা জলীয় দ্রবণে খুব দ্রুত বিয়োজিত হতে পারে বা বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন দান করতে পারে। নরমালি যদি আমরা চিন্তা করি যে জৈব অ্যাসিডে অ্যালকাইল মূলকের সংখ্যা যত কম ওই অ্যাসিড তত বেশি শক্তিশালী।
তার মানে ফর্মিক অ্যাসিড সব থেকে বেশি শক্তিশালী, ইথানোয়িক অ্যাসিড তার থেকে কম শক্তিশালী, প্রোপানোয়িক অ্যাসিড তার থেকেও কম শক্তিশালী। কিন্তু এর কারণ কি এটা আমরা আলোচনা করব। আমরা কে একটি রাশি পাই যাকে বলা হয়েছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। রসায়ন প্রথম পত্রে 4র্থ অধ্যায় পড়লে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা অ্যাসিডের একটি বিয়োজন ধ্রুবক আছে। সেটা আমরা যেমন CH3 CuOH, এটা জলীয় দ্রবণে যদি বিয়োজিত হয় তাহলে CH3 CuO কার্বক্সিলেট আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। আর সেই বিক্রিয়া থেকে আমরা কে নির্ণয় করতে পারবো উৎপাদের গণমাত্রার গুণফল, উৎপাদ সময়ের গণমাত্রার গুণফল এবং বিক্রিয়ক সমূহের গণমাত্রার গুণফলের অনুপাতই মূলত বিয়োজন ধ্রুবক। সেই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক অর্থাৎ কে এর মান যার যত বেশি সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী। এক্ষেত্রে যদি আমরা ফর্মিক অ্যাসিডের কথা বলি CH3 CuOH, এটার কে এর মান হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻⁴। অপরদিকে ইথানোয়িক অ্যাসিড এর কে এর মান হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁵। এই দুইটা মানের মধ্যে এই মানটা বড় হওয়ার কারণে ইথানোয়িক অ্যাসিড অপেক্ষা মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড বেশি শক্তিশালী। সোজা কথা, যে জৈব অ্যাসিডের বিয়োজন ধ্রুবক অর্থাৎ কে এর মান যত বেশি ওই অ্যাসিড তত বেশি শক্তিশালী। অপরদিকে এই অ্যাসিডের শক্তিশালী বা সক্রিয়তা নির্ণয় করার জন্য অনুরণ প্রভাবও বিদ্যমান, মানে কয়েকটি প্রভাবক দ্বারা আমরা এর সক্রিয়তা বা শক্তিশালী নির্ণয় করতে পারি। আমরা অ্যাসিডের অনুরণ প্রভাব দেখি কিভাবে হয়, এবং এটাই মূলত অ্যাসিডের অ্যাসিডিটি বা অম্লত্বের জন্য মূল কারণ। যেমন আমরা যদি একটি অ্যাসিড কল্পনা করি RCOH, তাহলে এক্ষেত্রে দেখা যায় যে জৈব অ্যাসিডের অক্সিজেন পরমাণু আর কার্বনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। অপরদিকে এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতাও বেশি ছিল, কিন্তু সেখানে হাইড্রোজেনের সাথে একটি বন্ধন রচনা করছে। এখানে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান। এই মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান থাকার কারণে কার্বন এবং অক্সিজেনের মধ্যে এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় এবং ইলেকট্রন জোড় ওই অক্সিজেনের দিকে ঝুঁকে পড়ে। ঝুঁকে পড়ার সাথে সাথে এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দেয় এবং এইখান থেকে ইলেকট্রনগুলো এই কার্বনের দিকে আসা শুরু করে এবং যখনই ওইখানে চলে যায় তখন RCOOH এখানে ডবল বন্ড তৈরি হয় এবং এইটা ধনাত্মক আয়নে পরিণত হয়, এটা আংশিক ঋণাত্মক আয়নে পরিণত হয়। এটা হচ্ছে 1 নং গঠন, এটা হচ্ছে 2 নং গঠন। কিন্তু পরবর্তীতে ওই যৌগটি RCO ডবল বন্ড OH, এখান থেকে দেখা যায় যে অক্সিজেন যখন ঋণাত্মক আয়ন ছিল এখান থেকে ইলেকট্রনগুলো এই কার্বন, কারণ এটা ধনাত্মক আয়ন, এখান থেকে ইলেকট্রনগুলো এখানে চলে আসে আর এখান থেকে ইলেকট্রন ওইটাতে চলে যায়। এভাবে যাওয়ার কারণে দেখা যায় পরবর্তীতে আরেকটি গঠন পাওয়া যায় যেটা RC ডবল বন্ড ও এরকম একটি গঠন আমরা পাব। সেই ক্ষেত্রে এটা ধনাত্মক আয়ন ছিল, এখন এখান থেকে যেহেতু চলে আসছে এটা আবার ঋণাত্মক আয়নে পরিণত হয়, এটা ধনাত্মক আয়নে পরিণত হয়, এটা ঋণাত্মক আয়নে পরিণত হয়, এটা ধনাত্মক আয়নে পরিণত হয় ইলেকট্রন স্থানান্তরের কারণে।
এভাবে যেহেতু এটা ঋণাত্মক আয়নে পরিণত হয়, এটা ধনাত্মক আয়ন আকারে পরিতৃপ্ত হতে পারে। এবং এটা যদি আমরা 3 নং গঠন ধরি, এটাকে আমরা 4 নং গঠন চিন্তা করতে পারবো। আর এই দুইটা গঠনকে সমতুল গঠন হিসাবে চিন্তা করলে আমরা আরেকটি নতুন গঠন পাবো সি, এখানে একটা উ, এখানে একটা উ, এবং এদের মধ্যে ইলেকট্রনগুলা কি হতে থাকে, অবিরত। যেমন এটা আমরা প্রথম দেখেছিলাম এখান থেকে ইলেকট্রন এখানে চলে যায়, আবার পরবর্তীতে এই গঠন পাওয়া গেলে উপর থেকে ইলেকট্রন এইটাই চলে আসে, এইটাই চলে আসে। আমরা বেনজিনের মতো এখানে একটা অস্থায়ী অনুরণ দেখতে পারবো। সেক্ষেত্রে এই সিউর বন্ধন দৈর্ঘ্য এবং সিউর বন্ধন দৈর্ঘ্য দুইটা পরস্পর সমান থাকে বিদায় এখান থেকে হাইড্রোজেনটা অতি তাড়াতাড়ি অপসারিত হতে পারে। আর যত তাড়াতাড়ি হাইড্রোজেন অপসারিত হতে পারে ওই অ্যাসিডের শক্তি তত বেশি হয়। এভাবেও হাইড্রোজেনের আমরা সক্রিয়তা বা স্থায়িত্ব নির্ধারণ করতে পারি। এছাড়াও আরও দুটি নিয়ামক কাজ করে, তার মধ্যে একটি হচ্ছে তোমার অ্যালকাইল মূলকের প্রভাব, অপরটি হচ্ছে আবেশীয় প্রভাব। যেমন আমরা জানি CH3 CuOH, এইটা আরেকটা যদি আমরা HCuOH, ফর্মিক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিড, এই দুইটার মধ্যে এটার কে এর মান বড়, এই জন্য এটা বেশি শক্তিশালী। এবং এটার মধ্যে অ্যালকাইল মূলক থাকার কারণে, ওইটার মধ্যে একটাও অ্যালকাইল মূলক ছিল না, এটার মধ্যে অতিরিক্ত একটি অ্যালকাইল মূলক বেশি থাকার কারণে এটা শক্তি কম। অ্যালকাইল মূলক যদি আমরা আরও বাড়াইয়া দেই তার শক্তি আরও কমে যাবে। তার মানে অ্যালকাইল মূলকের সংখ্যা যত বেশি ওই অ্যাসিডের শক্তি তত কম। কিন্তু যখন অ্যালকাইল মূলক থাকার পরও, যেমন CH3 CuOH, এখানে একটি হাইড্রোজেন একটি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলে এই ক্লোরিনটি ইলেকট্রন গ্রহীতা থাকার কারণে ইলেকট্রনগুলা এই ক্লোরিনের দিকে ঝুঁকে পড়বে। এবং সেই ক্ষেত্রে কার্বনের আমরা যখন গঠন করছিলাম CuOH, তখন এই কার্বনে ইলেকট্রনের ঘনত্ব কমে যাবে। ইলেকট্রনের ঘনত্ব কমার কারণে সেখানে শক্তি বা স্থায়িত্ব তত বেড়ে যাবে। তার মানে অ্যালকাইল মূলক যত বেশি থাকবে, কোনো জৈব অ্যাসিডে যত বেশি অ্যালকাইল মূলক থাকবে ওই অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে। অর্থাৎ ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, আরেকটা যদি আমি লিখি ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড CaCl, আরেকটা CuOH, ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড, সেক্ষেত্রে দেখা যায় এইটা থেকে এইটার শক্তি বেশি। আবার যদি লিখি ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড, ওইটার শক্তি আরও বেশি হবে। তার মানে অ্যালকাইল মূলকের সংখ্যা বাড়লে শক্তি কমে, কিন্তু ইলেকট্রন গ্রহীতা মানে হ্যালাইড গ্রুপ যদি যুক্ত থাকে বা হ্যালাইড মূলক যদি যুক্ত থাকে তার শক্তি ধীরে ধীরে বাড়তে থাকে। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আলোচনায় আবার বিক্রিয়াসমূহ মানে জৈব অ্যাসিডের বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি দেখে কোথাও যদি কিছু বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যদি ভালো লাগে থাকে তো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অপর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকা হয় যেন।